অনার্স থার্ড ইয়ার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি টিটুনিয়াস এবং প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সিনিয়র শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকদিন পর আবার অনলাইন ক্লাসে এসেছি। আজকে আমরা মানব শারীরবিদ্যা কোর্সের দশম অধ্যায় হোমিওস্ট্যাটিস সম্পর্কে ধারণা লাভ করব। এই অধ্যায়ে আমরা যেসব সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলো হলো: এক, হোমিওস্ট্যাটিস কি? একের খ, এটি বজায় রাখতে দেহে কিভাবে ফিডব্যাক কৌশল কার্যকর হয়? দুইয়ের ক, ফিডব্যাক কৌশল কি? খ, নেগেটিভ ফিডব্যাক কৌশল কি? গ, মানবদেহের জন্য জরুরি একটি পজিটিভ ফিডব্যাক কৌশল বর্ণনা করো। আমরা ১ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি খতে, এটি বজায় রাখতে দেহে কিভাবে ফিডব্যাক কৌশল কার্যকর হয়। এটার ক্ষেত্রে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ফিডব্যাক কৌশল সম্পর্কে বর্ণনা করব, এবং দুইয়ের গয়ের ক্ষেত্রে আমরা শুধু পজিটিভ ফিডব্যাক কৌশলটা বর্ণনা করব। তাহলে আমরা চলে আসি, হোমিওস্ট্যাটিস কি? আমরা জানি প্রত্যেক এনিমেলের ভিতরে অন্তঃপরিবেশ এবং বহিঃপরিবেশ, এই দু ধরনের পরিবেশ বিরাজ করে। অন্তঃপরিবেশ এবং বহিঃপরিবেশের মধ্যে যে সামঞ্জস্য যদি থাকে তখন তাকে আমরা বলবো হোমিওস্ট্যাটিস। জীব তার পরিবেশে বাস করার সময় পরিবেশের পরিবর্তনের মধ্য দিয়ে সম্মুখে অগ্রসর হয়, কিন্তু তার অভ্যন্তরের পরিবেশ অপরিবর্তিত থাকে। জীবদেহের বহিঃপরিবেশের কোনো পরিবর্তনে অন্তঃপরিবেশ সামঞ্জস্য রক্ষা করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, সবসময় অভ্যন্তরের যে পরিবেশ সেটা অপরিবর্তিত থাকবে। যদি কোনো কারণে বহিঃপরিবেশের কোনো পরিবর্তন ঘটে তাহলে অন্তঃপরিবেশ তার সামঞ্জস্য রক্ষা করবে। এভাবে হোমিওস্ট্যাটিস বিষয়টা আমাদের সম্পর্কে আমরা ধারণা লাভ করবো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম বহিঃপরিবেশ অন্তঃপরিবেশের মধ্যে যে সামঞ্জস্য তাকে আমরা বলবো হোমিওস্ট্যাটিস। আমরা হোমিওস্ট্যাটিসের কিছু উদাহরণ দেব। এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যেমন শীতে অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা সবসময় 40°C নিচে নেমে আসে। এই সময় যদি কোনো স্ত্রী পেঙ্গুইন ডিম পাড়ে তাহলে বাচ্চা উৎপাদনের জন্য পুরুষ পেঙ্গুইন প্রায় 2 মাস ডিমে তা দেয়। এর কারণ হচ্ছে পুরুষ পেঙ্গুইনের দেহের তাপমাত্রা সবসময় 38°C বিরাজ করে। এটাই সবচেয়ে বড় কারণ। আরো একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে সেটা হচ্ছে, আমরা যদি কোনো স্বাভাবিক কক্ষ থেকে বের হয়ে যদি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে প্রবেশ করি তাহলে আমাদের দেহের তাপমাত্রা সবসময় একই থাকে। বাহ্যিক পরিবেশের তাপমাত্রা এবং অভ্যন্তরীণ যে তাপমাত্রা সবসময় একই রকম বিরাজ করে, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ তাপমাত্রা 98.6 ডিগ্রি সবসময় থাকে। তাহলে আমরা এভাবে বুঝতে পারছি বহিঃপরিবেশ এবং অন্তঃপরিবেশের মধ্যে যে সামঞ্জস্য তাকে আমরা বলছি হোমিওস্ট্যাটিস। 1859 সালে ফরাসি শারীরবিদ ক্লড বার্নার্ড আশ্চর্যজনক এক ধারণা উদ্ভাবন করেন। সেই ধারণাটা হলো, পর্যাপ্ত খাদ্য গ্রহণকারী ব্যক্তি ও অভুক্ত বা অর্ধভুক্ত স্তন্যপায়ী প্রাণীর রক্তে বিদ্যমান শর্করার পরিমাণ সম্পূর্ণরূপে এক ও অভিন্ন, বা লক্ষণীয় কোনো পার্থক্য দেখা যায় না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন ব্যক্তি খাদ্য গ্রহণ করছে আর একজন ব্যক্তি অভুক্ত থাকছে কিংবা অর্ধভুক্ত থাকছে, কিন্তু তাদের রক্তের যে শর্করার পরিমাণ সম্পূর্ণরূপে এক এবং অভিন্ন থাকছে। এই জন্য ক্লড বার্নার্ডকে বর্তমানে গবেষণামূলক শারীরবিদ্যার জনক বলা হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ ডাব্লিউ.বি. ক্যানন হোমিওস্ট্যাটিস শব্দটি প্রবর্তন করেন। তাহলে আমরা যদি বলি হোমিওস্ট্যাটিস শব্দটি কি প্রবর্তন করেন তাহলে সবাই বলবো ডাব্লিউ.বি. ক্যানন। এটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। হোমিওস সমান সেম বা অপরিবর্তনীয়, স্ট্যাটিস সমান স্ট্যান্ডিং বা অবস্থানের সমন্বয়ে গঠিত, যার আবেদনিক অর্থ হলো স্থিতাবস্থা বজায় রাখা বা স্থির অবস্থা সবসময় বিরাজ করা। ডাব্লিউ.বি. ক্যানন প্রাণীদেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতাবস্থা বজায় রাখার ঘটনাকে হোমিওস্ট্যাটিস নামে অভিহিত করেন। তাহলে আমরা বলতে পারি হোমিওস্ট্যাটিস বলতে বোঝায় দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতাবস্থা, যেখানে দেহ তরলের বিভিন্ন উপাদান সঠিক মাত্রায় বিরাজমান থেকে কোষীয় কার্যক্রম ঠিক রাখার মাধ্যমে দেহ সুস্থ এবং স্বাভাবিক থাকে। তাহলে আমাদের দেহ তরলের যে বিভিন্ন
উপাদান সঠিক মাত্রায় বিরাজমান থেকে কোষীয় কার্যক্রম ঠিক রাখার মাধ্যমে আমরা যদি সুস্থ কিংবা স্বাভাবিক থাকি তাহলে তখন তাকে আমরা বলবো হোমিওস্ট্যাটিস। এবার আমরা চলে আসি দ্বিতীয় স্লাইডে, ফিডব্যাক কৌশল। ফিডব্যাক কৌশল কি এই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ফিডব্যাক কৌশলে কিন্তু এখানে স্নায়ুতন্ত্র এবং অন্তঃকরা গ্রন্থি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্তঃকরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়ে শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ ও দেহ অভ্যন্তরে স্থিতাবস্থা সংরক্ষণের প্রক্রিয়াকে ফিডব্যাক কৌশল বলে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অন্তঃকরা গ্রন্থি থেকে কোনো হরমোন ক্ষরিত হয়ে যদি আমাদের শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে এবং দেহ অভ্যন্তরের যে স্থির অবস্থা সংরক্ষণ করবে তাকে আমরা বলবো ফিডব্যাক কৌশল। যেমন দেহের শর্করা, তাপমাত্রা, রক্তচাপ, পিএইচ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, লবণ ইত্যাদি উপাদানের পরিবর্তন বা বিচ্যুতি ঘটলে প্রাণীদেহে স্নায়ু এবং অন্তঃকরা তন্ত্র বা উভয়ের সমন্বয়ে কার্যক্রমের মাধ্যমে অভ্যন্তরীণ স্থির অবস্থা সবসময় বজায় থাকে। তাহলে এইসব উপাদানের যদি বিচ্যুতি ঘটে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে স্নায়ুতন্ত্র এবং অন্তঃকরা তন্ত্র দুজনের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে স্থির অবস্থা সবসময় অভ্যন্তরীণ স্থির অবস্থা বিরাজ করবে, তখন তাকে আমরা বলবো ফিডব্যাক কৌশল। আমরা ফিডব্যাক কৌশলকে দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক কৌশল, দুই হচ্ছে ধনাত্মক ফিডব্যাক কৌশল। ঋণাত্মক ফিডব্যাক কৌশল, দেহ তরলে কোনো হরমোন বা পদার্থের অতিরিক্ত মাত্রা অন্য কোনো হরমোনের মাধ্যমে রহিত বা দমন হলে তাকে আমরা বলবো ঋণাত্মক ফিডব্যাক কৌশল। তাহলে আমরা এখানে ঋণাত্মক ফিডব্যাক কৌশল কি আমরা প্রশ্ন দেখেছিলাম, দেহ তরলে কোনো হরমোন বা পদার্থের অতিরিক্ত মাত্রা অন্য কোনো হরমোনের মাধ্যমে রহিত বা দমন হলে তাকে আমরা বলবো ঋণাত্মক ফিডব্যাক কৌশল। আমরা ঋণাত্মক ফিডব্যাক কৌশলের আমরা তিনটা উদাহরণের মাধ্যমে আমরা এর ব্যাখ্যা প্রদান করব। এক হচ্ছে থাইরয়েড গ্রন্থি ও পিটুইটারি গ্রন্থির মধ্যে ঋণাত্মক ফিডব্যাক সম্পর্ক রয়েছে। কিভাবে এই সম্পর্ক গড়ে উঠছে আমরা এখন ধারণা লাভ করব। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন এবং পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থির যে থাইরক্সিন হরমোন পিটুইটারি গ্রন্থির থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে সবসময় বাধা প্রদান করে। রক্তে থাইরক্সিনের মাত্রা যদি বেড়ে গেলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণটা হ্রাস পায়, আবার থাইরক্সিন হরমোনের ক্ষরণ যদি হ্রাস পায় তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণটা বৃদ্ধি পায়। এখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরক্সিনের দ্বারা প্রভাবিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরক্সিন দ্বারা প্রভাবিত হচ্ছে। এভাবে যদি থাইরক্সিনের অতিরিক্ত যদি ক্ষরণ ঘটে তাহলে আমাদের গলগণ্ড রোগ, এবং যদি অল্প ক্ষরণ ঘটে তাহলে কিডনিজম রোগ নিয়ন্ত্রিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে কোনো হরমোন বা পদার্থের অতিরিক্ত মাত্রা অন্য কোনো হরমোনের মাধ্যমে রহিত বা দমন হলে তাকে আমরা বলছি নেগেটিভ ফিডব্যাক কৌশল। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে থাইরক্সিনের অতিরিক্ত যদি ক্ষরণ ঘটে তাহলে গলগণ্ড রোগ নিয়ন্ত্রিত হচ্ছে, আর যদি অল্প ক্ষরণ ঘটে তাহলে কিডনিজম রোগ নিয়ন্ত্রিত হচ্ছে। 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষগুচ্ছের আলফা এবং বিটা কোষ থেকে যথাক্রমে গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন নিঃসৃত হয়ে আমাদের দেহের রক্তের যে গ্লুকোজ এর মাত্রাটা ঠিক রাখে বা নিয়ন্ত্রণ করে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন নিঃসরণ বেড়ে যায় এবং অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে রূপান্তরিত করে যকৃতে সঞ্চয় করে রাখে। তাহলে আমাদের দেহে যদি অতিরিক্ত গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে কি ঘটনা ঘটে আমরা বুঝতে পারছি, ইনসুলিন নিঃসরণ বেড়ে যায় এবং অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চয় করে রাখছে। আবার রক্তে যদি গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় তাহলে গ্লুকাগন হরমোন নিঃসরণ বেড়ে যাবে এবং যকৃতের গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করবে। আমরা 3 নম্বর উদাহরণের ক্ষেত্রে বলতে পারি স্ত্রী প্রাণীতে বিশেষ করে মানুষের ডিম্বাগ্রে ফলিকল উদ্দীপক হরমোনের প্রভাবে 15 থেকে 20টি ফলিকল একসঙ্গে বৃদ্ধি পেতে থাকে। 1 সপ্তাহ পরে একটি ফলিকল বৃদ্ধিপ্রাপ্ত হয়, অন্যগুলো চুপসে যায়। চুপসে যাওয়ার কারণ হচ্ছে অতি বৃদ্ধিপ্রাপ্ত ফলিকলগুলো থেকে নিঃসৃত ইস্ট্রোজেন হরমোন ফলিকল উদ্দীপক হরমোন ক্ষরণে বাধা প্রদান করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মানুষের ক্ষেত্রে ডিম্বাকারে স্ত্রী প্রাণীতে ফলিকল উদ্দীপক হরমোনের প্রভাবে 15 থেকে 20টি ফলিকল একসঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। 1 সপ্তাহ পর একটি ফলিকল অতিরিক্ত বৃদ্ধি পায়, অন্যগুলো চুপসে যায়। চুপসে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত ফলিকল থেকে নিঃসৃত ইস্ট্রোজেন হরমোন ফলিকল
উদ্দীপক হরমোন ফলে বাধা প্রদান করছে। তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাক কৌশল সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে নেগেটিভ ফিডব্যাক কৌশল কাজ করে। এবার আমরা চলে আসি পজিটিভ ফিডব্যাক কৌশল। এক্ষেত্রে সার্বিত্রীয় পরিবর্তন ঘটলে তাকে বাধা দিয়ে স্বাভাবিক করা হয় না, অর্থাৎ ধনাত্মক ফিডব্যাক কৌশলের কারণে অধিকাংশ ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশকে অস্থিতিশীল করে, এমনকি মৃত্যু ঘটে। তাহলে আমরা ধনাত্মক ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাকে বাধা দিয়েও কিন্তু স্বাভাবিক করা যাচ্ছে না। অনেক সময় হয় মানুষের মৃত্যু ঘটতে পারে কিংবা যে কোনো অ্যানিমেলের মৃত্যু ঘটতে পারে। আমরা ধনাত্মক ফিডব্যাক কৌশলের দুটো উদাহরণের মাধ্যমে এ বিষয়ে আমরা ধারণাটা ক্লিয়ার করব। এক হচ্ছে মানব শিশুর প্রসবক্রিয়ার বিষয়টা। মানব শিশু পূর্ণতা প্রাপ্ত হলে হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে অক্সিটোসিন হরমোন এবং ডিম্বাশয় ও অম্লা থেকে রিল্যাক্সিন হরমোন নিঃসৃত হয়। এসব হরমোন জরায়ু প্রাচীরের পেশিকে সংকুচিত করে। প্রসব বেদনা শুরু হলে হরমোন দ্বয়ের নিঃসরণ বেড়ে গিয়ে জরায়ু প্রাচীরে ক্রমশ চাপ বাড়তে থাকে, ফলে গর্ভস্থ শিশুর মস্তক জরায়ুর সার্ভিক্সে চাপ সৃষ্টি করে যোনিপথে বের হয়ে আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ধনাত্মক ফিডব্যাক কৌশল প্রসব ক্রিয়াকে সহজতর করছে। এবার আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে এই বিষয়ে ধারণা লাভ করব। এই বিষয়ে একটু মারাত্মক ঘটনার সৃষ্টি করবে কিভাবে সে বিষয়ে আমরা এখন ধারণা লাভ করব। স্বাভাবিক অবস্থায় মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 লিটার রক্ত পাম্প করে বের করে। দুর্ঘটনাবশত কোনো ব্যক্তির দেহ থেকে 2 লিটার বা এর অধিক পরিমাণ রক্তক্ষরণের মাধ্যমে হ্রাস পেলে হৃৎপিণ্ডের স্বাভাবিক পাম্প ক্রিয়া ব্যাহত হয়। এতে করে করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপেশিতে রক্ত প্রবাহ কম হয় এবং হৃৎপিণ্ড ক্রমশ দুর্বল হয়ে পাম্পিং ক্রিয়া হ্রাস পায় এবং এক পর্যায়ে ব্যক্তিটি মারা যায়। তাহলে আমরা ধনাত্মক ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে এক পর্যায়ে দেখছি প্রসব ক্রিয়া সহজতর হচ্ছে, আর এক পর্যায়ে যদি মানুষ যদি কোনো দুর্ঘটনাবশত মানব দেহ থেকে যদি 2 বা তার অধিক পরিমাণ যদি রক্ত বের হয়ে যায় তাহলে সে মানুষ মারা যেতে পারে ধনাত্মক ফিডব্যাক কৌশলের কারণে। এবার চলে আসি ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক কৌশলের মধ্যে পার্থক্য। ধনাত্মক ফিডব্যাক কৌশল বহিঃকোষীয় তরলে কোনো উপাদান তথা ফ্যাক্টরের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি বা হ্রাস পেলে যদি ফিডব্যাক কৌশলের প্রত্যাবর্ত প্রভাবে উক্ত উপাদানের ক্রিয়া বা মাত্রা পূর্বের ধারা অনুযায়ী একইভাবে ক্রমশ অধিকতর তীব্রতার সহ পরিবর্তিত হয় তাকে ধনাত্মক ফিডব্যাক কৌশল বলে। আমরা একটু আগে আমরা ধনাত্মক ফিডব্যাক কৌশল সম্পর্কে ধারণা লাভ করেছি। এবার আমরা ঋণাত্মক ফিডব্যাক কৌশল। ঋণাত্মক ফিডব্যাক কৌশল বহিঃকোষীয় তরলে প্রয়োজনীয় উপাদান বা ফ্যাক্টরের মাত্রা বৃদ্ধি বা কমে গেলে যদি ফিডব্যাক কৌশলের প্রত্যাবর্ত প্রভাবে উক্ত উপাদানের বিপদমুখী পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো ঋণাত্মক ফিডব্যাক কৌশল। ধনাত্মক ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে সার্বিত্রীয় পরিবর্তনের ফলে এটির তীব্রতা বৃদ্ধি পেয়ে পানির হিতকর বা অহিতকর অবস্থা সৃষ্টি হতে পারে। তাহলে আমরা প্রসব ক্রিয়া সহজতর হচ্ছে হিতকর অবস্থা এবং দুর্ঘটনাজনিত কারণে মারা যাচ্ছে অহিতকর অবস্থার সৃষ্টি হচ্ছে। ঋণাত্মক ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে সার্বিত্রীয় অস্বাভাবিক অবস্থায় বিপদমুখী পরিবর্তন সাধন করে স্বাভাবিক অবস্থা আনয়ন করে। আমরা এবার ধনাত্মক ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে দেখব কোনো অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পেলে ক্রমশ তা বৃদ্ধি পেতে থাকে, যেমন প্রসবকালীন জরায়ু প্রাচীরের সংকোচনের তীব্রতা বৃদ্ধি প্রসবকে সহজ করে তোলে। আবার দেহের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী ঘটনা জন্ম দেয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ধনাত্মক ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে প্রসব ক্রিয়াকে সহজ করছে, আবার অতিরিক্ত যদি তাপমাত্রা বেড়ে যায় দেহের অভ্যন্তরে তাহলে হিট স্ট্রোকের মতন প্রাণঘাতী ঘটনার জন্ম হতে পারে। আমরা ঋণাত্মক ফিডব্যাক কৌশলের ক্ষেত্রে দেখব বহিঃকোষীয় তরলে প্রয়োজনীয় উপাদান বা ফ্যাক্টরের মাত্রা বৃদ্ধি পেলে তার পরিমাণ হ্রাসপূর্বক স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠিত করে, অর্থাৎ দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে হরমোন নিঃসরণ দ্বারা দেহের তাপমাত্রা স্বাভাবিকে নামিয়ে আনে। তাহলে আমরা ধনাত্মক ফিডব্যাক কৌশল এবং ঋণাত্মক ফিডব্যাক কৌশল সম্পর্কে ধারণা লাভ করলাম। ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক কৌশল কিভাবে কার্যকর ভূমিকা রাখে সে সম্পর্কে ধারণা লাভ করলাম। এই বিষয়ে যদি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবা। সকলকে ধন্যবাদ।